আগামী 7 মার্চ, 17 মার্চ এবং 26শে মার্চ নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং মাত্র এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন 1.5 বছর তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ছিলেন। অসাংবিধানিক চাপ, অপসারণের চক্রান্ত, বিদেশ সফর আটকে দেওয়া, প্রেস উইং সরিয়ে নেওয়া, এমনকি ঈদের নামাজে যেতেও বাধা। রাষ্ট্রপতির অভিযোগ, অন্তর্বর্তী সরকার সংবিধান মানেনি। সংবিধানের 145 অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি চুক্তির রিপোর্ট দেওয়া হয়নি। সংবিধান লঙ্ঘনের ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, সংবিধান রক্ষার শপথ নেওয়া রাষ্ট্রপতি নিজে তখন কি করছিলেন? তিনি বলছেন আইনি জটিলতা আর বুমেরাং হওয়ার ভয়ে নীরব ছিলেন। আবার তিনিই দাবি করছেন তার দৃঢ় মনোবলের কারণে দেশ রক্ষা পেয়েছে। নীরব থেকেও কিভাবে দেশ রক্ষা হলো? নাকি এই নীরবতাই ছিল সংবিধান লঙ্ঘনের নীরব সম্মতি? এখন পরিস্থিতি বদলেছে। যিনি তখন পাশে ছিলেন সেই তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মুক্তভাবে কথা বলছেন। তাহলে এখন কি আসবে কোনো পদক্ষেপ, নাকি বিস্ফোরক অভিযোগেই শেষ হবে সব? শপথ বনাম নীরবতা, রাষ্ট্রপতির দায় কোথায় শেষ আর ইতিহাসের বিচার কোথা থেকে শুরু? মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2022 সালের রাষ্ট্রপতিকে শপথ পড়িয়েছিলেন তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জানেন কি রাষ্ট্রপতি কি শপথ নিয়েছিলেন? রাষ্ট্রপতির শপথ বাক্যগুলো একটু শুনি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন 1.5 বছর ধরে তিনি বঙ্গভবনে 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। অসাংবিধানিক চাপ, অপসারণের চক্রান্ত, প্রেস উইং খালি করে দেওয়া, বিদেশ সফর আটকে দেওয়া, এসব তো ছিলই। এমনকি তাকে ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি। বাইপাস সার্জারির পর ফলো আপের জন্য সিঙ্গাপুরে যেতে দেওয়া হয়নি। রাষ্ট্রপতি নিজে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মানেনি, বিদেশ সফরে রিপোর্ট দেয়নি, প্রেস উইং খালি করে দিয়েছে, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছে। এমনকি একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে বসানোর চেষ্টাও হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুতর হলো সংবিধানের 145 অনুচ্ছেদ অনুযায়ী বিদেশ থেকে ফিরে বিদেশি চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা, যা কখনো করেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধানের 7 ও 7-এর ক অনুচ্ছেদ অনুসারে সংবিধান লঙ্ঘন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। রাষ্ট্রপতি নিজে এটা জানতেন, তবু তিনি কোনো আইনি বা সাংবিধানিক পদক্ষেপ নেননি। কারণ হিসেবে তিনি বলেছেন আইনি জটিলতা এবং বুমেরাং হওয়ার ভয়। শুধু তাই নয়, রাষ্ট্রপতি বলেছেন এড়িয়ে গেছি, চিন্তা করেছি যতটা নির্ঝঞ্ঝাট থাকা যায়, তাই নীরবেই সয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবারে আগে বলা কথাগুলো একটু মনে করুন। রাষ্ট্রপতির শপথের কথা। রাষ্ট্রপতির শপথে সংবিধান রক্ষার কথা বলা আছে। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা বা দায়িত্ব দুটোই অনেক কম। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই বলেছেন সংবিধানের 48 অনুচ্ছেদে রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব সংবিধান রক্ষা করা। যখন তিনি জানতেন সংবিধান লঙ্ঘন হচ্ছে, তখন কেন কোনো পদক্ষেপ নেননি? অথচ রাষ্ট্রপতি নিজে একজন বিচারক, দীর্ঘদিন জেলা এবং দায়রা আদালতে বিচারক হিসেবে কাজ করেছেন। একজন আইন ও বিচারের মানুষ হয়েও এই নীরবতা কি তার নিজের দায়িত্ব পালনে ব্যর্থতা, নাকি এটা বাস্তবতার কাছে আত্মসমর্পণ? রাষ্ট্রপতি সংবিধানের 7 অনুচ্ছেদের কথা বলেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রে সহযোগিতা বা উস্কানি বা অনুমোদন বা সমর্থন বা অনুসমর্থন করলেও একই শাস্তি হবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে এই অভিযোগের কোনোটি কি প্রযোজ্য হয়? যদি তা হয়, তাহলে রাষ্ট্রপতিকেও কি শাস্তির মুখোমুখি হতে হবে? শপথ ভঙ্গের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সে বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা হয়তো আরো ভালো বলতে পারবেন। কিন্তু আমাদের প্রশ্ন, নিজের চোখের সামনে সংবিধান লঙ্ঘন হতে দেখেও রাষ্ট্রপতি কোনো পদক্ষেপ না নিয়ে সংবিধান লঙ্ঘনে সহযোগিতা করেছিলেন কিনা? উপমহাদেশের দিকে যদি তাকাই,
ভারতে 1975-এর জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণায় সই করেছিলেন। পরে এজন্য বিতর্কের মুখে পড়তে হয় ফখরুদ্দিনকে। অন্যদিকে পাকিস্তানে 1999-এ পারভেজ মুশাররফের ক্ষমতা দখলের সময় রাষ্ট্রপতি রফিক তারার পদত্যাগ করতে বাধ্য হন। দুটো ক্ষেত্রেই রাষ্ট্রপতি সংবিধান রক্ষার পরিবর্তে চাপের কাছে নতি স্বীকার করেছিলেন। বাংলাদেশে মোহাম্মদ শাহাবুদ্দিনও কি সেই একই চাপ সহ্য করেছেন, কিন্তু কোনো সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে পারেননি? এটা তার ব্যক্তিগত দুর্বলতা, নাকি প্রতিষ্ঠান গড়ে না ওঠার সীমাবদ্ধতার ফল? আবারও রাষ্ট্রপতির সাক্ষাৎকারে ফিরে আসতে হচ্ছে। রাষ্ট্রপতি বারবার বলেছেন, আমার দৃঢ় মনোবলের কারণে ওই পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে। অন্তত 3 বার তিনি বলেছেন, সংবিধান লঙ্ঘন করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির চেষ্টা সত্ত্বেও তার নিজের দৃঢ় অবস্থানের কারণে বাংলাদেশ রক্ষা পেয়েছে। রাষ্ট্রপতি একদিকে বলছেন আইনি জটিলতা এবং বুমেরাং হওয়ার ভয়ে তিনি নিজে মুখ বুজে সহ্য করে গেছেন, আবার তিনিই বলছেন তার দৃঢ়তার কারণেই দেশ রক্ষা পেয়েছে। তিনি যদি এত দৃঢ়ই হবেন, তাহলে ডক্টর ইউনূসের সংবিধান বিরোধী কাজের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি কেন? নাকি এখন নেবেন? সময় এখনো আছে। সংবিধান লঙ্ঘনের মতো অপরাধের বিচার যে কোনো সময় হতে পারে। রাষ্ট্রপতি চাইলে এখনো আইনি পদক্ষেপ নিতে পারেন। রাষ্ট্রপতি জানিয়েছেন 1.5 বছর বঙ্গভবনে এক ধরনের বন্দি জীবন কাটিয়েছেন। এমনকি পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেওয়া হয়নি। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করা হয়নি। তার প্রেস উইং পুরোটা সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বাইপাস সার্জারির পর ফলো আপের জন্য সিঙ্গাপুরে যেতে দেওয়া হয়নি। অথচ এই সময়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সিঙ্গাপুর গেছেন। অন্য উপদেষ্টারাও নিয়মিত বিদেশে গেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজে 14 বার বিদেশে গেছেন। এমন কঠিন অবস্থায় রাষ্ট্রপতি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, এমনটাই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রপতি বলেছেন সশস্ত্র বাহিনী তার পক্ষে ছিল। বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমান, তার পাশে ছিলেন। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব সময় তার পাশে ছিলেন। আবারও মনে করা দরকার, সেই সময় রাষ্ট্রপতিকে সমর্থন দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন রাষ্ট্রপতি আর আগের মতো বন্দী নেই। জাতীয় দিবসের ক্রোড়পত্রে তার বাণী প্রকাশিত হচ্ছে। তিনি মুক্তভাবে গণমাধ্যমে কথা বলতে পারছেন। কাজেই রাষ্ট্রপতি চাইলে এখন তো ব্যবস্থা নিতে পারেন। এখন তো আর মুখ বুজে সহ্য করার কোনো প্রয়োজন নেই। এখন কি ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি? সংবিধান লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ কেবল গণমাধ্যমে জানিয়ে রাষ্ট্রপতি কি তার দায়িত্ব শেষ করতে পারেন? কারণ রাষ্ট্রপতি তো শপথ নিয়েছেন সংবিধান রক্ষার জন্য। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রধান কাজই যেখানে সংবিধান রক্ষা করা, তিনি যদি সেটাই করতে না পারেন, তাহলে কি আর রাষ্ট্রপতির পদে শপথ রক্ষা পায়? এই প্রশ্নগুলো তোলা জরুরি, তোলা থাক। কারণ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য প্রয়োজন আইনের শাসন প্রতিষ্ঠা। বাংলাদেশের ইতিহাসে আমরা বারবার সংবিধান লঙ্ঘনের প্রসঙ্গ দেখেছি। ফ্যাসিবাদী শাসন নিজেদের ইচ্ছামতো সংবিধান ব্যবহার করেছে। আর তাই জনগণের স্বার্থে সংবিধানের যথাযথ প্রয়োগ যেমন জরুরি, তেমনি সাংবিধানিক ধারাবাহিকতাও অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি গণতন্ত্রকে টেকসই করা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা বলছে। এজন্যই সংবিধান নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের মূল্যায়নটাও জরুরি। আসসালামু আলাইকুম। আগামী 7 মার্চ, 17 মার্চ এবং 26শে মার্চ নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং এই প্রস্তুতি কেন? দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাকি এমন নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন যে ওই দিনগুলো যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র নেতাকর্মীদের নামতে হবে। তিনি মঙ্গলবার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বেশ কিছু শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যে ভার্চুয়ালি বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি যে বক্তব্য দিয়েছেন তার আরও কিছু অংশ ভারতীয় কোনো গণমাধ্যমে এসেছে। এবং কেন এই 3 দিনকে বেছে নেওয়া? খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 7 মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দান থেকে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের সময় বাঙালির মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, এবং 17 মার্চ তো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এই 3 দিনকে বেছে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অনেকে মনে করেন যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শেখ হাসিনা ওই বৈঠকে যেটি বলছেন তা হচ্ছে যে আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তারা সে পথে না হাঁটলে আমাদেরকেও কর্মসূচি নিতে হবে। আমাদের ধারণা ছিল যে এরই মধ্যে সম্ভবত কোনো এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে, বা ভারতের কোনো গণমাধ্যম দাবি করছে যে গ্রিন সিগন্যাল পেয়েছে।
এর বাইরে শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, তারা দুজনেই একাধিকবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য। তার মানে কি এখনও কোনো ধরনের সমঝোতা হয়নি? সমঝোতা তো হওয়ার কথা, আমরা যেগুলো শুনে আসছিলাম। নাকি এগুলো এক ধরনের রাজনৈতিক কৌশল, যে সরাসরিভাবে না বলে, এবং যেহেতু বিএনপিও এক ধরনের চাপের মুখে রয়েছে, থাকারই কথা, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে, সেই দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে নির্বাহী আদেশে, তো ক্ষমতায় এসেই সরাসরি এক কলমের খোঁচায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, বা তুলে নিলে সেটির রিপার্কেশন কী ধরনের হয় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, সেগুলো নিশ্চয়ই ভাবার কথা বিএনপির। আমরা আসলে কোনোটাই নিশ্চিত নই। তবে দুই দলের শীর্ষ নেতাদের যে ধরনের বক্তব্য, যে ধরনের কথাবার্তা গত মাস দুয়েক ধরে আমরা শুনছি, তাতে দুই দলের প্রতি নমনীয় আচরণ করছে, এক ধরনের শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা বক্তব্যগুলো দিচ্ছে। তো হয়তো কৌশলের অংশ হিসেবে তারা এইভাবে কথাগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা বলছেন যে কোনো দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলো উদযাপন করতে পারবে না, এইরকম কোনো বিধিনিষেধ আরোপ করা যায় না। যেখানে জেলখানাতেও যারা দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দীরা, তারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন যদি করে থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পারবেন না কেন? এই কথাটি খুবই যৌক্তিক। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা শহীদ দিবস, এগুলো তো আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমাদের সামাজিক কর্মসূচিতে পরিণত হয়ে গেছে। এখানে দল মত দেখলে তো হবে না। যেমন এইবার 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়ে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কেন এগুলো করতে হবে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় তো একেবারে কেউ পথেই নামতে পারেনি এইসব কর্মসূচিতে, কিন্তু সেই ধারা কেন এখনও অব্যাহত থাকবে? খুব স্বাভাবিক প্রশ্ন। 17 মার্চ কিংবা 15 আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় কী অবস্থা হয়েছে ধানমন্ডি 32 নম্বরে। একেবারে বলতে গেলে বিরান ভূমি, সেখানে কেউ শ্রদ্ধা জানাতে গেছেন কোনো নস্টালজিক জায়গা থেকে, অন্তত ওই স্থানে গিয়ে দুটো ফুল নিবেদন করবেন কেউ, তাদেরকে মবের শিকার হতে হয়েছে, পুলিশ আটক করেছে, অনেক কিছুই তো হয়েছে। এই কাজগুলো কেন এখনও চলবে? দলীয় মিটিং মিছিল বন্ধ থাকতেই পারে, যেহেতু এখনও পর্যন্ত নির্বাহী আদেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু এই সব জায়গায় কেন স্বৈরাচারী মনোবৃত্তির প্রকাশ ঘটবে? মঙ্গলবার শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে ওই দিনগুলো যেমন সর্বশক্তি দিয়ে সংগঠিত হয়ে উদযাপন করতে হবে জাতীয় কর্মসূচিগুলো, এবং গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি ক্ষেত্রে। আওয়ামী লীগ নেতাদের অনেকেই দাবি করছেন যে তাদের দলীয় সভানেত্রী অনেক ভেবে চিন্তে একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন এই 3 দিবসকে কেন্দ্র করে। তিনি বুঝে নিতে চান যে বাংলাদেশের জাতীয় জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই যে 3টি দিবস, এটি উদযাপনে তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের কতটা বাধা দেয়, এবং তাদের দাবি যে এই 3 দিবসের কর্মসূচিতে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা নামতে পারে, তাহলে সেটি হয়তো বিএনপি সরকারের উপরে কিছুটা হলেও চাপ পড়বে। এগুলো তাদের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে কথাবার্তা, কিন্তু আমরা সাদা চোখে যা দেখছি, যেখানে আমি বলছিলাম যে গত 2 মাস দুই দলের শীর্ষ নেতাদের যে বক্তব্য, যে আচরণ, তাতে অনেকখানি নমনীয়তা প্রকাশ পাচ্ছে, এবং বিএনপি শুরু থেকে বলে আসছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অথবা সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল তারা দেশে এসে রাজনীতি করতে পারেন যদি দেশের মানুষ মেনে নেয়। তারেক রহমান এই ধরনের বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে। সেইখানে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আবারও মব শুরু হয়েছে। এর আগে আমি একাধিক কন্টেন্টে আপনাদের বলেছি, আপনারা নিজেরাও জানেন বরিশালে কি হলো। আওয়ামী লীগের কয়েকজন নেতাদের বা নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার কারণে সেখানকার সংশ্লিষ্ট বিচারকের উপরে অনেকখানি মব ক্রিয়েট করা হলো। এজলাসের মধ্যে ঢুকে বিএনপিপন্থী আইনজীবীরা থ্রেট করলেন, এজলাসের বেঞ্চ ভাঙচুর করলেন।
আবার অদ্ভুত এক নির্দেশনা এলো, মানে বিস্ময়কর এক নির্দেশনা, যিনি গণমাধ্যমেও এসেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মিস্টার শাহজাহান, মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি রিটেন দিয়েছেন, লিখিত নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা আটক রয়েছেন, কারাগারে রয়েছেন, তারা কেউ জামিন পেলে তাদেরকে আবারও শোন অ্যারেস্ট দেখাতে হবে, অন্য কোনো মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করতে হবে। এটি কোন ধরনের নির্দেশনা? আমি আবারও বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের নেতাকর্মীরা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ তাদেরকে আটক করেছে, আবার কারাগারে পাঠিয়েছে শোন অ্যারেস্ট দেখিয়ে। সেগুলো তো গোপনে গোপনে চলেছে, সেগুলো নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু এখন একেবারে ওপেন নির্দেশনা দিয়ে এই ধরনের কার্যক্রম চালাতে হবে, কোনো ধরনের রাগ ঢাক থাকছে না। এই যদি অবস্থা হয় তাহলে আমরা যা সাদা চোখে দেখছি, যা বুঝতে পারছি, সবই কি ভুল? নাকি আমরা এই প্রশ্ন তুলব, যারা এই কাজগুলো করছেন, যেমন বরিশালে বিএনপিপন্থী আইনজীবীরা যে কাজটি করলেন, অথবা এই যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, তিনি যে নির্দেশনা দিলেন, এইগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে কি না বিএনপিকে বিপদে ফেলার জন্য? আমরা তখনই নিশ্চিত হব যে না, এগুলো কোনো গুপ্ত সংগঠনের হয়ে কোনো কাজ নয়, যদি কিনা বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে এসব বিষয়ে আপত্তি জানিয়ে কোনো বক্তব্য যদি না দেওয়া হয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এটি বাস্তবতা, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক শক্তি একেবারে রাষ্ট্রের সমাজের তৃণমূলে গ্রথিত, এগুলোকে এত সহজে নির্মূল করা যায় না, সম্ভব না। কোনো আদর্শকে এইভাবে নির্মূল করা যায় না, এগুলো খুব পুরনো কথা, আবারও বলতে হচ্ছে। যদি সত্যি সত্যি বিএনপি ইউনূস সরকারের পথে হাঁটে, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে, বা বিএনপিকে খেসারত দিতে হবে, যেমনটা খেসারত দিতে হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 15.5 বছর বিএনপি বা জামাতের নেতাকর্মীদেরকে পথে নামতে দেয়নি। তারা যদিও অনেক বাধা বিপত্তি করে অনেক ধরনের কর্মসূচি পালন করেছে, বিশেষ করে বিএনপি, সেখানে নানান ধরনের আক্রমণ ঘটেছে, তার পরিণতি তো আমরা দেখেছি। এই ইতিহাস বিএনপি মনে রাখবে না? তারেক রহমান নিজেকে 17 বছর ধরে প্রস্তুত করেছেন, তিনি এইগুলো মাথা রাখবেন না? এটি হতে পারে না। দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।